অবশেষে আজ আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তব হয়, তারেক রহমানকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে। দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী তারেক রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আজকে বিএনপি দলকে তারা ধ্বংস করে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব। এদিকে আজ নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ কর্মীরা তারেক রহমানের উপর কঠিন প্রভাব ফেলে। আজকেও শাহবাগ উত্তাল হয়, বিএনপি কর্মীরা রাজপথে নামে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে ভাঙচুর করছে। এদিকে তীব্র আন্দোলনের জেরে রাতেই যমুনা ছাড়লেন ডক্টর ইউনূস। শেষ মুহূর্তে ফেঁসে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের মিষ্টি বিতরণ শুরু। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, সেটি অঙ্কটা আবার আসি। আলামতটি শুরু, আপনারা দেখেছেন এই আলামত এখন প্রতিদিনই একটার পর একটা বের হবে। আলামত শুরু। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছে, সেই রাস্তা হচ্ছে আমাদের রাস্তা। ভাই বোনের, এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আপনারা আজকে উপস্থিত হয়েছেন, গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ জাবের গুলিবদ্ধ, ঝুমা এবং শান্তকে ভোট দিয়ে লাথি দেওয়া হয়েছে। আমরা এই প্রোগ্রাম থেকে এটা ধিক্কার জানাচ্ছি। আমরা বলছি আমাদের উপরে যত জুলুম হবে, প্রত্যেকটা জুলুমের ইঞ্চি ইঞ্চি প্রতি সেকেন্ড আমরা কড়ার ঘন্টা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বুঝে নেব। জাতিসংঘ দায়িত্ব নিতে যাচ্ছে হাদির মানে অর্থাৎ বিচারের বা তদন্তের। আমরা অত্যন্ত খুশি। এই কাজটা দরকার আছে। কেন দরকার আছে আমি আপনাদেরকে বলি। একদিকে উসমান হাদির মামলার সঠিক বিচার হওয়ার জন্য সারা দেশেই অনেক প্রতিবাদ মিছিল হচ্ছে, অন্যদিকে আজকে আওয়ামী লীগ কর্মীরা তারেক রহমানের উপর কঠিন প্রভাব ফেলে নির্বাচনী জনসভায়। তারেক রহমানকে নিয়ে অনেক পরিকল্পনা করে আসছিল শেখ হাসিনা ভারতে বসে। সেই পরিকল্পনাটা আজকে বাস্তব করে দুপুরে একটি নির্বাচনী জনসভায় কঠিন অবস্থা করে এবং ঢাকা এই মুহূর্তে তুলপার হয় শাহবাগে আবারও বিএনপি কর্মীরা নামে। এই নিয়ে অনেক নতুন তথ্য আমরা পাই, অনেকের বক্তব্যের মাধ্যমে অনেক রহস্য উন্মোচন করে। সেই বক্তব্যগুলো এখানে এক এক করে ধারাবাহিকলি দেখাবো এবং দেশের সকল আপডেট নিউজগুলো দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি হয়েছে। দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল বুনেছেন, যা কেবল দেশের রাজনীতির ইতিহাসে নয় বরং বিশ্ব রাজনীতিতে এ এক বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছেন যে একটি দায় সারা গোছের নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা আজ করতে পারছেন না। পর্দার আড়ালে এক বিশাল খেলার ছক তৈরি হয়ে গেছে। এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তা সে বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি কদম হতে হবে ডক্টর ইউনূসের তৈরি করা সেই নির্দিষ্ট সীমানার ভেতরে। অনেকে একে ফাঁদ বলছেন, কেউ বলছেন শিকল, আবার কেউ বলছেন এটি 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ। তবে শব্দ যাই হোক না কেন, বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোই বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে যে ডক্টর ইউনূস কে। যারা সহজ সরল একজন অর্থনীতিবিদ মনে করেছিলেন, তারা এখন রীতিমতো ভিড়মি খাচ্ছেন। তিনি এমন এক কঠিন মাল হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যে তার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারো নেই। এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং এক বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা। আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠবেন, তবে আপনার স্বপ্ন শুরুতে ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যে রক্তক্ষয়ী সংগ্রামে দেশ দেখেছে, সেই বিপ্লবের ফসল তথা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনূস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না। এটা এখন যুবশক্তির মতো স্পষ্ট। এই গানটি তিনি কেবল মুখে দিয়েই ক্ষান্ত হননি, বরং রাষ্ট্র কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না। এমনকি বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি এক বিশাল পরিবর্তন এনেছেন। ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ। যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খোলাখুলিভাবে দেশ চালাবেন, তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী 9 ফেব্রুয়ারি। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করার নজির মেলাভার। এর মানে অত্যন্ত গভীর। ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির উপর নির্ভর করবে না। তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন। এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়।
যারা দ্রুত নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছিলেন তারা এখন বুঝতে পারছেন যে ইউনূস সরকার সংস্কারের শর্তে ক্ষমতায় এসেছিল এবং সেই সংস্কারের পূর্ণতা দিয়ে তারা বিদায় নিতে চায়। দর্শক, আজকে নতুন একটা চাঞ্চল্যকর সার্কাসের খবর এসেছে। যখন আমরা দেখছি, আজকেই দেখলাম যে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক আওয়ামী লীগের এমপি এবং সাবেক মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনা সাবেক শিল্পমন্ত্রীর ক্ষেত্রে ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায়, হাতকড়া পরিহিত অবস্থায় তাকে মৃত্যুর ব্যাপার আমরা দেখেছি। এবং সাংবাদিক জুলকারনায়ন শাহের এই সময়ে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা 100-র বেশি, প্রায় এই 2025-এই 112 জন মতো কারাগারে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ব্যাপারগুলো নিয়ে একটা খুবই উদ্বেগ প্রকাশ করে পোস্ট দিচ্ছেন। সেরকম একটা পরিস্থিতিতে একটা বড় সার্কাসের ঘটনা ঘটেছে। সার্কাসের ঘটনা হচ্ছে আগামী নির্বাচনে পুলিশ যে বডি ক্যাম ব্যবহার করবে, পুলিশের বডিতে যে ক্যামেরা ব্যবহৃত হবে এবং সেই ক্যামেরা অনেকটা অনলাইন ক্যামেরা, যে ক্যামেরা এক জায়গা থেকে মনিটর করা যাবে, ক্যামেরার ফুটেজ এক জায়গা থেকে মনিটর করা হবে, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলেই সেটা দেখতে পারবেন। সেই ক্যামেরা কেনা হচ্ছে আওয়ামী লীগের আমলের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক যিনি অর্থমন্ত্রী লোটাস কামাল, তার মেয়ে নাফিসা কামালের প্রতিষ্ঠান থেকে। এবং এই খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একদিকে এই সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে রমেশচন্দ্র সেনদের কারাগারে মৃত্যুবরণ করতে হচ্ছে, কিংবা মিথ্যা মামলা মাথায় নিয়ে সাকিব আল হাসানের মতো বিশ্ববরেণ্য ক্রিকেটারকে বাংলাদেশ দলে খেলতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রতিষ্ঠান থেকে পুলিশের বডি ক্যাম কেনা হচ্ছে। ব্যাপারটা বেশ বড় সার্কাসের। চলুন সার্কাসের ঘটনাটা ভেতরে ঢুকে একটু বোঝার চেষ্টা করি, কি হলো, কারা করছে, এই ঘটনা কোন দিকে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের নির্বাচনে ব্যবহার করা বডি অন ক্যামেরা, সেই ক্যামেরা বেনজির আহমেদ এবং নাফিসা কামালের প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে, এমন চাঞ্চল্যকর খবর গণমাধ্যমে আজকে এসেছে। শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বেনজির নাফিসার প্রতিষ্ঠান থেকে কেনা হলো বডি অন ক্যামেরা। কেনা হয়ে গেছে অলরেডি তাদের প্রতিষ্ঠান থেকে। সেখানে বলা হচ্ছে দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ের গড়ে তোলা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস থেকে কেনা হলো বডি অন ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ। সেই ক্যামেরা যথাযথভাবে কাজ না করলে বেশ সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধরা যাক যে সেই ক্যামেরাগুলোতে মেকানিজম করা আছে, সেই ক্যামেরাগুলোতে এমন একটা চিপস লাগিয়ে দেওয়া হয়েছে কিংবা লাগিয়ে দেওয়া হতে পারে যে সেই ক্যামেরার সমস্ত ফুটেজগুলো কন্ট্রোল করতে পারে ভারতে বসে, দিল্লিতে বসে আওয়ামী লীগ, কিংবা বেনজির আহমেদ যেখানে বসে আছেন বিদেশে, সেখান থেকে কন্ট্রোল করতে পারে। আমি তর্কের খাতিরে বলছি, যদি এরকম কিছু হয় তাহলে ব্যাপারটা কি হবে। সেরকম কিছু হওয়ার হয়তো টেকনোলজি বাংলাদেশে হয়তো নেই, কিন্তু যদি হয় তাহলে কি হবে। জাবের গুলিবদ্ধ, ঝুমা এবং শান্তকে বুট দিয়ে লাথি দেওয়া হয়েছে। আমরা এই প্রোগ্রাম থেকে এটা ধিক্কার জানাচ্ছি। আমরা বলছি আমাদের উপরে যত জুলুম হবে, প্রত্যেকটা জুলুমের ইঞ্চি ইঞ্চি প্রতি সেকেন্ড আমরা কড়া গন্ডা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বুঝে নেব। আমরা এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি। আমি আপনাদের একটু যোগ করে দিই, সেটা হলো গতকালকে রাতেও আমি গিয়েছিলাম। ওসমান হাদিবের যে বিচারটা, এটা কিন্তু সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না। যে গোয়েন্দা সংস্থাগুলো অথবা যারা এটার প্রক্রিয়াতে রয়েছে, এটাতে আমাদের কোনো আস্থা এবং বিশ্বাস নেই। তো গতকালকে ওনারা যমুনার সামনে গিয়েছিলেন, সে আন্দোলনে আমি পার্সোনালি গিয়ে সংহতি জানিয়েছি যে এটা একটি আন্তর্জাতিক তদন্তের মধ্য দিয়ে যেতে হবে এবং সাথে সাথে বাংলাদেশের যতগুলো বাহিনী রয়েছে তাদের সমন্বয়ে অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে একটি কমিশন গঠন করতে হবে। যে কমিশনের একটা রিপোর্ট আসবে যে সংস্থাগুলো তদন্ত করছে সেইটা আসলে ঠিক আছে কিনা, এবং আন্তর্জাতিক প্রেশারও ক্রিয়েট করতে হবে। কিন্তু ওসমান হাদিবের বিচারের কথা বলে আজকে 55তম দিন গিয়েছে, এই পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ব্যবস্থা দেখি নাই। এবং গতকালকে ওসমান হাদিবের সম্মানিত ওয়াইফ উনি যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন। তো আমি ওইখানে গিয়ে যে অবস্থাটা দেখেছি, ওইখানে প্রচণ্ড মশার মধ্যে তারা আছেন এবং সাথে সাথে সেখানে যেটা দেখেছি তাদের কোনো পানি ছিল না। পরে আমি এক বোতল পানি নিয়ে গিয়েছিলাম, সেটা তারা খেয়েছে, কোনো খাবার ছিল না। আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম খাবার দেওয়ার জন্য। একটু আগে আমি স্ট্যাটাসের মাধ্যমে জানলাম যে জাবের হলো গুলিবদ্ধ। ইনকিলাব মঞ্চের সম্মানিত সদস্য সচিব জাবের গুলিবদ্ধ, ঝুমা এবং শান্তকে বুট দিয়ে লাথি দেওয়া হয়েছে। আমরা এই প্রোগ্রাম থেকে এটা ধিক্কার জানাচ্ছি। আমরা বলছি আমাদের উপরে যত জুলুম হবে, প্রত্যেকটা জুলুমের ইঞ্চি ইঞ্চি প্রতি সেকেন্ড আমরা কড়া গন্ডা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বুঝে নেব। আমরা এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি
এবং আমরা এখান থেকেই ইনশাআল্লাহ ইনকিলাব মঞ্চের ওইদিকে যাব, পরিস্থিতি পর্যবেক্ষণ করব, এখানে কি হয়েছে। আমরা সেখানে গিয়ে এখান থেকেই ইশতেহার এই প্রোগ্রাম থেকে গিয়ে তাদের সাথে সংহতি স্থাপন করব এবং আমাদের প্রথম যে এজেন্ডা রয়েছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার, সেই জায়গাটা আমরা এখন থেকে ইনশাআল্লাহ কাজ শুরু করব। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছে, সেই রাস্তা হচ্ছে আমাদের রাস্তা। আমাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা মাথায় প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদির লড়াই দেখিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই দেখিয়ে গেছে, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। সেই লড়াই হচ্ছে ইনসাফের পক্ষে লড়াই, সেই লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ব্যালট বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দেবে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শহীদের রক্তস্নাত জমিন, বাংলাদেশের সবচেয়ে বেশি যেই জমিনের উপর জুলুম করা হয়েছে, সেই জমিনের বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে কোনো বক্তৃতা দিতে আসিনি, আমি আমার মাদের কাছে সেলুট জানাতে এসেছি, আমার ভাই এবং চাচাদের কাছে আমি সালাম জানাতে এসেছি। গত ফেসিবাদী আমলে সাতক্ষীরার বিপ্লবী ছাত্র জনতা যেভাবে আজাদির জন্য লড়াই সংগ্রাম করেছে, যেভাবে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছে, বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে আপনাদের আত্মত্যাগের কথা এই জাতির শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি যেই নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের যারা প্রতিনিধি আছে, দাঁড়িপাল্লার যারা কাণ্ডারিরা আছে, তাদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সাতক্ষীরাতে এসে আমরা শুধু শুনতে চাই না আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান শুধুমাত্র এখান থেকে 4টা আসন পাবে। আমরা শুনতে চাই এই সাতক্ষীরা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে আমরা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 4টি আসন উপহার দিব ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা দালাল অফিসারের অন্যায় কোনো অর্ডার পালন করতে আপনারা বাধ্য নন। অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন, ভাই কি করব, এক বেনজির গিয়েছে, এক ডিবি হারুন গিয়েছে, আবার বেনজির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, হাসিনা প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই, কামান গোলাবারুদ হাসিনাকে টিকায় রাখতে পারে নাই, বেনজির হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা নিজের মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন। আপনারা কোনো দলীয় দাসখত দিতে আসেন নাই। আমরা আপনাদের কাছে করজোর করে অনুরোধ করি, আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে 12 তারিখের নির্বাচন। 12 তারিখ বোঝা যাবে আপনাদেরকে গত 17 বছর যেভাবে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে, যেভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, শোষিত করা হয়েছে, আপনারা আপনাদের সমহিমায় আপনারা ঘুরে দাঁড়াতে পেরেছেন কিনা সেটির ফলাফল 12 তারিখ বোঝা যাবে। প্রিয় প্রশাসনের ভাইরা, মিলিটারির ভাইরা, আমরা জানি আপনারা বাংলাদেশটাকে ভালোবাসেন। এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আপনাদের অবদান রয়েছে। আপনারা রাষ্ট্রের একটা ইন্টিগ্রাল একটা পার্ট, আপনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠন কোনোদিনও সম্ভব নয়। আমরা চাই এই 12 তারিখ আপনাদের
কে দিয়ে যেই পাপ করা হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত আপনারা 12 তারিখ মাঠে থেকে জনগণের পক্ষে হয়ে আপনারা একটি সুষ্ঠু ভোট পরিচালনার মধ্য দিয়ে প্রমাণ করে দিবেন। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তারেক রহমানকে নিয়ে কথা হয় বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।